দলের সভাপতি বলছেন যে ৩ মাস কাউকে যুক্ত করা হবে না দলের সাথে, তখন তিনি নিজে হাতে ৩ জন এমপিকে যুক্ত করছেন দলের সাথে। প্রাক্তন বিরোধী এমপি। এটাই প্রশ্ন তুলে যাচ্ছে। তাহলে তার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠে গেল। এক এক করে ভালো তৃণমূল ঢুকতে শুরু করে দিল বিজেপিতে। সম্প্রতি ৩ জন ভালো তৃণমূল, সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় আর প্রকাশ চিকবড়াই, যারা দল পরিবর্তন করেছেন আগেও, তাদের জন্য দরজা খুলে দিল শ্রমিক ভট্টাচার্য। শুধু তাই নয়, রাজ্যসভার প্রার্থীও করলেন এই ৩ দল বদলুকে। শ্রমিকের মতে এই ৩ জনের নাম কোনো দুর্নীতির অভিযোগে নেই। তবে প্রশ্ন, জয়ী হওয়ার পর যে তিনি বলেছিলেন প্রথম ৪ মাস কোনো তৃণমূলীকেই দলে নেবেন না, এত বড় একটা কথাকে কি করে হাওয়ায় ভাসিয়ে দিতে পারলেন শ্রমিক ভট্টাচার্য? বিজেপির রাজ্য সভাপতির এমন আচরণে ক্ষুব্ধ কর্মীরা। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। গতকাল দেখা গেছে যে ৩ জন ভালো তৃণমূল বিজেপিতে জয়েন করলো। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব আর প্রকাশ চিকবড়াই। সেখানে এরা প্রত্যেকেই বারবার দল বদল করা, দেন এরা হলো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নন। এমন দুজনকে কেন বিজেপি তার দলে নিল? সেটা বিজেপি বলতে পারবে। তবে আমি যেটা বুঝতে পারছি না, বিজেপির সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন নির্বাচনের পর যে ৩ মাস তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো কর্মী বিজেপিতে যোগ দিতে পারবেন না। তা ৩ মাস কি হয়ে গেছে? সেটাই আমার প্রশ্ন। তাহলে সেই কথাটা বলার প্রয়োজন কি ছিল? এটা কি এটার দিকে ইঙ্গিত করছে যে শ্রমিক ভট্টাচার্যের দলের ওপর কোনো কর্তৃত্ব নেই? ওনার বক্তব্যের যে বক্তব্যটা রেখেছেন সেটার বিরুদ্ধে গিয়ে ওনাকেই যোগ দেওয়াতে হচ্ছে তৃণমূলের নেতাদের। এটা সম্ভবত চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে দলের নেতৃত্বে তিনি নেই। এটা স্পষ্ট করে দিচ্ছে। এটাই আমাকে ইঙ্গিত করছে। আর একটা দলে কে যোগ দেবেন, কে যাবেন, সেটা দলের সিদ্ধান্ত একান্তভাবে। গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো দলে যোগ দিতে পারেন, কিন্তু ৩ মাস কেউ যোগ দিতে পারবেন না, এই বক্তব্যটা রাখার বোধহয় প্রয়োজন ছিল না। গত 10 বছর ধরে দেখা গেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বহু কর্মী এবং নেতার মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে, যাদের বিরুদ্ধে তারা এতদিন লড়েছেন। আজ সেখানে গিয়ে তৃণমূল নেতারাই বিজেপিতে এসে তাদের থেকেও উঁচু কোনো একটা পদে বসবেন। সেটা কি বাকি বিজেপি কর্মীরা মেনে নিতে পারবেন? দেখুন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, তিনি তো উঁচু পদেই বসেছিলেন, বিরোধী দলনেতা হয়েছিলেন, কিন্তু তিনি নির্বাচিত হয়ে এসেছিলেন। নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এসেছিলেন। সুতরাং মেনে নিতে না পাওয়ার কিছু নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের সেই অগ্নি পরীক্ষাটা দিয়ে আসা বোঝায় দরকার। তারা যদি নির্বাচনে, উপনির্বাচন আছে, নন্দীগ্রামে আছে, ধরুন একজন দাঁড়াতেন, সেখানে জিতে আসতেন, কারো কোনো প্রশ্ন হতো না। কিন্তু রাজ্যসভার মাধ্যমে যাবেন এবং সেখানে তিনি বিজেপির ভোট নিয়ে যাবেন, যে মানুষগুলো এই গত 15 বছর ধরে বিজেপির সমালোচনা করে গেছেন সাম্প্রদায়িক দল হিসেবে, এটা মেনে নেওয়াটা একটু সমস্যা হবে। সেক্ষেত্রে যারা এতদিন ধরে নিঃস্বার্থভাবে দলের সঙ্গে ছিলেন, তাদের তো মনোবল ভেঙে যাওয়ার কথা। না, মনোবল এত সহজে ভেঙে যাবে বলে মনে হয় না, কারণ বিজেপি অনেক কিছু দেখে এসেছে। কিন্তু একটা কি বলবো, একটা আঘাত তো বটেই। এবং যেখানে শ্রমিক ভট্টাচার্য নিজে, যিনি বলেছিলেন ৩ মাসে জয়েন করবে না, তিনি জয়েন করাচ্ছেন। তার এই পরিবর্তনটা কেন হলো? মানে বাংলার পরিবর্তনের সাথে সাথে শ্রমিক ভট্টাচার্যেরও কি পরিবর্তন হয়ে গেল? এটা কিন্তু মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই সম্ভাবনাটাও খুব প্রবল, শ্রমিক ভট্টাচার্যকে হয়তো সরিয়ে দেওয়া হবে সভাপতির পদ থেকে। তার আগে তার মাধ্যমে যোগটা দিয়ে দেওয়া হলো, যাতে যিনি নতুন সভাপতি আসবেন তাকে আর এই যোগ দেওয়ানোর বিড়ম্বনার মুখে পড়তে না হয়। এমন অনেক নিবেদিত প্রাণ আরএসএস বিজেপি নেতা রয়েছেন যারা রাজ্যসভার আসনের যোগ্য দাবিদার ছিলেন এবং দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। আপনার কি মনে হয় তাদের মধ্যে কারা এই সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন? না, দেখুন, যাদের দল তারা সিদ্ধান্ত নেবে কারা যোগ্য।
কারা অযোগ্য। আমি তো এটা মনে করার কেউ নয়, দলের প্রত্যেক নেতাই যোগ্য। যারা লড়াই করেছেন তারা প্রত্যেকেই যোগ্য, এবং যারা বিশিষ্ট নেতা দলের তারা প্রত্যেকেই যোগ্য। তো সেখানে কাউকে আলাদা করে দেখার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন তো একটা থেকেই যায় যে এত কি যোগ্য লোকের অভাব হলো যে তৃণমূল থেকে নিয়ে আসতে হলো ৩ জনকে? মানে তারা তো পদত্যাগ করেছিলেন। তাহলে পদত্যাগ করার পর কি সেই বাধ্যবাধকতা যার ফলে সেই পদে আজ অন্য লোককে বসাতে হচ্ছে? তৃণমূল থেকে আনা লোককে বসাতে হচ্ছে? এ প্রশ্ন তো উঠতে বাধ্য। এনারা তিনজন ছাড়া আপনার কোন তিনজনকে মনে হয় যারা রাজ্যসভাতে যাওয়ার জন্য বেশি যোগ্য? না, না, এরা প্রত্যেকেই যোগ্য। যে ৩ জন আসছেন যাচ্ছেন প্রত্যেকেই যোগ্য। এনারা বাদ দিয়ে কোন তিনজনের হ্যাঁ, কিন্তু মনে হয়? এরকম নেতা তো অনেক নেতা আছেন যারা রাজ্যসভায় যাবার অত্যন্ত যোগ্য। শ্রমিক ভট্টাচার্য নিজেই তো রাজ্যসভার মেম্বার সম্ভবত। তা উনি সবচেয়ে যোগ্যতম ব্যক্তি, তার মাধ্যমেই জয়েনিংটা হচ্ছে। আরো বিজেপির মধ্যে তো অনেক নেতা আছেন। এবার আমি কাকে ছেড়ে কার নাম বলবো বলুন তো? বহু মানুষ আছেন যারা নির্বাচনে লড়েননি এবার, এবং যারা রাজ্যসভায় গেলে ভালো বক্তব্য রেখে দলের কথা তুলে ধরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। ধরুন আজকে কাজী মাসুম আক্তার, কথার কথা বলছি। কাজী মাসুম আক্তার পদ্মশ্রী পেয়েছেন, শিক্ষাবিদ। তাকে কি রাজ্যসভায় পাঠানো যেত না? প্রশ্ন রাখলাম বিজেপির কাছে। যারা পদ্মশ্রী পেয়েছেন যেসব ব্যক্তিরা সরকারের হাতে এবং বিজেপির সাথে যারা যুক্ত এদের মধ্যে, যারা বিজেপির মতাদর্শে বিশ্বাস করেন, সেই মানুষগুলোকে কাউকে পাঠানো যেত না? আজকে এভাবে কেন এই ঘটনাটা ঘটছে? এই প্রশ্নটা বোধহয় উঠতে বাধ্য। কিছুদিন আগে লিয়েন্ডার পেস যুক্ত হলেন দলের সাথে। তা লিয়েন্ডার পেস কি রাজ্যসভায় যেতে পারতেন না পশ্চিমবঙ্গ থেকে? এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। এবার এটা আবার বলছি দলের সিদ্ধান্ত। কে যাবেন, কে না যাবেন আমি এটা বলে দেওয়ার কেউ নয়। তাদের দল, তারা বুঝেছেন। কিন্তু মানুষ তো প্রশ্ন করতেই পারে। সুখেন্দু শেখর রায় প্রসঙ্গে এলে ওনাকে তো রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার রাজনৈতিক পটভূমি, অভিজ্ঞতা সম্পর্কে আপনি কি বলবেন, বা রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আপনি কি বলবেন? বিজেপি বিরোধী সাম্প্রদায়িক দল মনে করেন। বারবার বিভিন্ন বক্তব্য শুনেছি ওনার সাথে। আমি একটা নিউজ চ্যানেলের বিতর্ক সভাতেও ছিলাম। বিজেপির অত্যন্ত বিরোধী মানুষ, মতাদর্শগতভাবে বিজেপির বিরোধী মানুষ। তো তাকে কি প্রয়োজন হলো দলের রাজ্যসভায় পাঠানোর জন্য, বা তারই বা কি প্রয়োজন হলো বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়ার জন্য? এবং সন্তোষ মোহন দেবের মেয়ে বোধহয় যাচ্ছেন। তা তিনিও তো কংগ্রেসই ঘরানার মানুষ। তো সেই মানুষটা কি প্রয়োজন হলো হঠাৎ বিজেপির? অর্থাৎ একটি দলের যদি ভালো প্রসপেক্ট থাকে, তাহলে সেই দলে যোগ দিয়ে রাজ্যসভার টিকিট নেওয়া যায়। তাদের মতাদর্শে কেউ বিশ্বাস করুক আর না করুক, এটাই কি এটা ইঙ্গিত করছে? সুস্মিতা দেব, উনি এতদিন ধরে অসমে কংগ্রেসের রাজনীতি করেছেন। কংগ্রেস ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে তাকে অসমে সংগঠন করার দায়িত্ব দিয়েছিলেন। সেখানে যদিও তিনি সফল হননি। বাংলাতেও সেরকম ভাবে জনভিত্তি নেই। আবার অসমে বিজেপি আগেই ক্ষমতায় রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে সুস্মিতা দেবের প্রয়োজনীয়তাটা কোথায়? দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি 207টা আসন নিয়ে ক্ষমতায় এসছে। সেই দলের আজকে যদি এমন কোনো ব্যক্তিত্বের প্রয়োজন হতো যাকে মন্ত্রী করা হবে, কেন্দ্রীয় মন্ত্রী, একটা ক্যাবিনেট মিনিস্টার পজিশনে, হয়তো এই রাজ্য থেকে বিজেপি কাউকে দিতে চাইছে, তা সেরম একটা ব্যক্তিত্বের প্রয়োজন হলে তো শ্রমিক ভট্টাচার্যকেই সেই জায়গার জন্য তারা কনসিডার করতে পারে, এত বিচক্ষণ মানুষ। সুস্মিতা দেবের কেন প্রয়োজন হলো, সুখেন্দু শেখর রায়ের কেন প্রয়োজন হলো, এই প্রশ্ন কিন্তু মানুষ সত্যি তুলছে। এরকম তা বলে এই নয় তাদের কোনোভাবে নিচু করে দেখা উচিত। তারা তাদের ভূমিকা পালন করেছেন নিজস্ব দলের জন্য। কিন্তু আজকে হঠাৎ বিপরীত মেরুতে এসে শুধু রাজ্যসভায় যাওয়ার জন্য তাদের মতাদর্শ হঠাৎ পরিবর্তন হয়ে গেল, এটা বোধহয় মেনে নেওয়া মানুষের সত্যি কঠিন। এই ব্যাপারটাকে কিন্তু অনেকেই প্রি প্ল্যান্ড বলছে, কারণ দেখা গেছে দুজনেই একসঙ্গে ইস্তফা নিলেন প্রথমে রাজ্যসভা থেকে, তারপরেই বিজেপির সম্পর্কে প্রশংসা করলেন। ইভেন দেখা গেছে যে সুখেন্দু শেখর রায় তার বাবার জনসংঘের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গও সামনে এনেছেন। এরপরেই মাত্র 3 দিনের মধ্যে বিজেপিতে যোগদান, তারপরে রাজ্যসভার প্রার্থী। তো এই পুরো ঘটনাটা অনেকে প্রি প্ল্যান্ড বলছেন, আপনি কি বলবেন? দেখুন, তারা যখন পদত্যাগ করলেন, যে প্রশ্নটা উঠতে বাধ্য, পদত্যাগের আগে কি বিজেপির সাথে তাদের
কোনো একটা সমঝোতা হয়েছিল যে পদত্যাগের পর তাদের আবার পদ ফিরিয়ে দেওয়া হবে, সেই সত্ত্বেই তারা পদত্যাগ করেছিলেন। এটা হতেই পারে, এবং গণতন্ত্রে এটা অন্যায় কিছু নয়। আমি আবার বলছি, অন্যায় কিছু নয়। আমি শুধু প্রশ্ন করছি যে আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের যে বক্তব্য ৩ মাস কাউকে যুক্ত করা হবে না দলের সাথে, সেটা নিয়ে তাহলে বাকি নেতাদের আটকে রেখেছেন কেন? ছেড়ে দিন না, যারা আসতে চাইছে তাদের নিয়ে নিন। এখানে সুস্মিতা দেব, ওনার ক্ষেত্রেও একই রকমই দেখা যায়। উনিও রাজ্যসভায় প্রথম ইস্তফা নেন এবং তার পরের দিনই অসময়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একটা ছবি পোস্ট করেন। ঠিক তারপরেই তার 10 দিন পরেই উনি বিজেপিতে জয়েন করেন কলকাতায় এসে, এবং তিনি এটাও জানান যে তাকে অনলাইনেই যোগদান করতে বলা হয়েছিল। উনি পারতেন অনলাইনে যোগদান করতে, কিন্তু নাকি মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন বিশেষভাবে যে বিজেপির দফতরে গিয়ে যাতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর পরের দিনই তাই তিনি রাজ্যসভার টিকিটও পান। তো এই ঘটনা প্রবাহ, এটাও কি প্রি প্ল্যান্ডই ছিল, আগে থেকে নির্ধারিত ছিল? না না, আমি তো আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো অন্যায় নয়। একজন মানুষ তো একটা দল থেকে আরেকটা দলে আসতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন, তৃণমূল কংগ্রেস আগেই তৈরি হয়ে গেছিল। তো উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন। তো মমতা তো নিজেই প্রেসিডেন্ট তৈরি করছেন। তো কংগ্রেসের সুব্রত মুখার্জি, তিনি কংগ্রেস ছেড়ে পরবর্তীকালে মমতার সাথে যুক্ত হয়েছিলেন। কংগ্রেসের সোমেন মিত্র, তিনি কংগ্রেস ছেড়ে পরবর্তীকালে মমতার দলে যুক্ত হয়েছিলেন, আবার মমতাকে ছেড়ে পরবর্তীকালে কংগ্রেসেও ফিরে গেছিলেন। এটা তো রাজনীতির একটা অঙ্গ। এটা নিয়ে এরকম তো কোনো গণতন্ত্রে কোনো নিয়ম নেই যে একজন মানুষকে সারা জীবন একটা দলেই থাকতে হবে। কিন্তু আমার বক্তব্যটা অন্য, যে আমি বলতে চাইছি একটা দলের সভাপতি যখন কোনো বক্তব্য রাখবেন, সেটা তিনি ভেবেচিন্তে কথা বলবেন, এবং তিনি যদি এমন কোনো সম্ভাবনা দেখেন যেটা হতে পারে, সেটা নিয়ে তার সচেতন হওয়া উচিত। কোনো মন্তব্য, এরকম আলপটকা মন্তব্য, এবং এটা শুধু ৩ মাসে কেউ জয়েন করতে পারবে না নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বক্তব্য শ্রমিক ভট্টাচার্য রেখেছেন, সেটা নিয়েও বিতর্ক হচ্ছে। এবার এই বিতর্কের কি কোনো প্রয়োজন ছিল? আসলে উনি নিউজে থাকতে চাইছেন, যেটা আমার মনে হচ্ছে, এবং কোথাও একটা হতাশা কাজ করছে উনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারলেন না বলে। কিন্তু তার ফলে দলের যে ক্ষতি হয়ে যাচ্ছে সভাপতির এই আচরণের ফলে, এই কথা উনি সম্ভবত উপলব্ধি করছেন। দলে যোগদানের অনুষ্ঠানের দিন সুস্মিতা দেবকে দেখা গেছে উনি শ্রমিক ভট্টাচার্যের পাশে এমন ভাবে হেলান দিয়ে বসেছিলেন, খুব কেয়ারফ্রি একটা ভাবভঙ্গিতে বসেছিলেন। একটা দলে যোগদানের মতন একটা অনুষ্ঠানের দিনে এমন একটা কেয়ারফ্রি ভাব, এটা কি যথার্থ? দেখুন, বিজেপির একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাকে অস্বীকার করে কেউ কোনো কিছু করতে পারে না। এবং এই কেয়ারফ্রি ভাবে আমি দেখিনি, আপনি বলছেন নিশ্চয়ই বসেছেন নিশ্চয়ই, এটা কিন্তু বিজেপি সংস্কৃতির সাথে যায় না। বিজেপি দলটা মানুষ পয়সা রোজগারের জন্য করে না, দেশের জন্য করে। তা অন্তত দল এটা বিশ্বাস করে, দেশকে কিছু দেওয়ার জন্য করে। যাদের অন্য কোনো অন্য সংস্থানের ব্যবস্থা নেই, তারা রাজনীতি করে রোজগার করার জন্য তৃণমূল করতে পারে, বিজেপি তারা করে না। শ্যামাপ্রসাদ মুখার্জি যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য ছিলেন, বিশিষ্ট এডুকেশনিস্ট ছিলেন। শুভেন্দু অধিকারীর পরিবারের ব্যবসা রয়েছে এবং তারা অত্যন্ত সফল ব্যবসায়ী ওদের এলাকায়, যেটা আমি শোনা যায়। তো বিভিন্ন বিজেপি নেতা দেখুন, তারা বিজেপি করে রোজগার করার জন্য করেন না এই দলটা। তো সেখানে বিজেপির যে সংস্কৃতি, বিজেপির যে মূল্যবোধ, সেটাকে অস্বীকার করে কেউ যদি দলে আসতে চান, তাকে নেয়ার কেন এত প্রয়োজন হয়ে পড়লো আমি জানি না। আর দ্বিতীয়ত তাদের এই আচরণটাই বা কেন, এটা আমি জানি না। এবং শ্রমিক বাবুই তো দলের নেতাদের, কিন্তু শুভেন্দু বাবুকেও শাসন করেছেন এক সময়, যে এটা বলবেন না, এটা আপনি বলতে পারেন না। সুস্মিতা দেব কি বলতে পারতেন না এভাবে বসবেন না? বললেন না, কেন বললেন না উনি জানেন। বিজেপি ক্ষমতায় আসার পর উনি প্রথমে বলেছিলেন যেটা, যে প্রথম ৩ মাস উনি কাউকেই দলে নেবেন না। তারপরে দেখা যায় উনি বলেছেন যে শুধুমাত্র ভালো তৃণমূলীদের নেবেন। এবং এই যে বিজেপিতে যোগদান হলো ভালো তৃণমূলীদের, এখন উনি বলছেন যে সুস্মিতা দেব বা এই ৩ জন, এনারা হচ্ছে না ব্যতিক্রম। কি ব্যতিক্রম দেখলেন এনাদের মধ্যে? না, আমি তো কোনো ব্যতিক্রম দেখতে পাইনি। এরা যখন তৃণমূল এরা এত একটা মহান সাজার চেষ্টা করছেন। যখন তৃণমূল এই কলকাতায় যখন নার্জি করে আন্দোলন হচ্ছিল, তখন তো এই নেতা নেত্রীরা তারা কেউ পদত্যাগের কথা ভাবেননি। সেদিন নৈতিক মূল্যবোধ তখন জেগে ওঠেনি কেন তাদের? কিসের ব্যতিক্রম? একজন এমপি জয়েন করেছেন সুখেন্দু শেখর রায়, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর
অনুগামী বলে নিজেকে দাবি করেন। নেতাজি কিন্তু কংগ্রেস ছেড়ে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিলেন। যখন গান্ধীর প্রার্থী পট্টাভি সীতারামাইয়াকে হারিয়ে 1939 সালে তিনি সভাপতি নির্বাচিত হলেন এবং দলের মধ্যে বাধার সম্মুখীন হলেন, তখন তিনি পদত্যাগ করে তিনি থেকে যেতে পারতেন, তিনি নির্বাচিত সভাপতি ছিলেন। এটাই তফাৎ। আর শ্রমিক ভট্টাচার্যরা এখনো পদ আঁকড়ে বসে আছেন। তা গান্ধীবাদী শ্রমিক ভট্টাচার্য নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু, কাকে মানুষ পছন্দ করেন বাঙালিরা, সেটা বাঙালিরাই ঠিক করবেন, পশ্চিমবঙ্গের মানুষেরা ঠিক করবেন। কিন্তু সুখেন্দু শেখর রায় অন্তত কাল থেকে বলবেন না উনি নেতাজির অনুগামী। নেতাজির অনুগামী হলে মাথা উঁচু করে তৃণমূল থেকে বেরিয়ে আসতেন আরজি কর আন্দোলনের সময়, ওই মেকি প্রতিবাদ না করে। আর সুস্মিতা দেব সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ ওনার রেলিভেন্স কি, উনি কেন কলকাতা অফিসে এসে জয়েন করলেন, আসামে জয়েন তো করতে পারতেন, আমি বুঝতে পারছি। আসবো আমার একটা শেষ প্রশ্নে। এই যে সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব জয়েন করলেন, এবার কি তাহলে তৃণমূলের দরজা খুলে গেল বিজেপিতে জয়েন করার জন্য? হ্যাঁ, এবার তো দেখবেন যে ভালো তৃণমূলের নাম করে অনেক ভালো ভালো লোক এখানে জয়েন করতে শুরু মানে করবে। এবার বিজেপি কি বিজেমূল হয়ে যাবে? কিছু মানুষ আবার আশঙ্কা করছেন কোনোদিন হয়তো ভালো তৃণমূল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করতে পারেন, কারণ অটল বিহারী বাজপেয়ী তো একসময় শ্রমিকদার যিনি আদর্শ একদিক থেকে রাজনীতিকে অনেকে মনে করেন, তিনি তো মমতার বাড়িতে এসেছিলেন, তার মাকে প্রণাম করেছিলেন, মমতাকে জোটে এনেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন হয়তো দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্যের থেকে নিয়ে চলে এলেন, সেটাও তো একটা সম্ভাবনা থেকে যায়।